উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি, যার স্যালারি কিন্তু হতে পারে ৮০,০০০-এরও বেশি মান্থলি। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই একটা কিউরিওসিটি জাগছে যে কি সেই চাকরি, কবে থেকে স্যার ফর্ম ফিল আপ শুরু, সমস্ত কিছু বলবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ। কেন্দ্রীয় সরকারি চাকরি আমরা কে না চাই, রাজ্য সরকারের তো তোমরা দেখতেই পারছো। এবার আমাদের কিন্তু ফোকাস করতে হবে কেন্দ্রীয় সরকারি চাকরি। যেই চাকরির কথা আমি তোমাদের আজকে বলবো সেই চাকরি কিন্তু তোমাদের প্রত্যেক বছরের ন্যায় কিন্তু হতে চলেছে এবং সেটাই জানিয়েছে মিনিস্টার। তো এই উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি, এইচএস জাস্ট পাশ করলেই হবে, কোনো রকমের কিন্তু স্টার মার্কস পাওয়ার দরকার নেই, জাস্ট কোয়ালিফাই করলেই হয়ে যাবে। স্যালারি ৮০,০০০, কিছু লেভেলের ক্ষেত্রে ৮০,০০০-এর বেশি, মানে ধরে রাখো যে প্রায় ৮৫ থেকে ৮৬,০০০ টাকা কিন্তু তোমরা পেতে পারো ইন হ্যান্ড প্রত্যেক মাসে। এবং বাকি যে পোস্ট রয়েছে সেই বাকি পোস্টে তো যেমন স্যালারি থাকে, মানে 60K 70K এরকম তো রয়েছেই। কি সেই চাকরি নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে, তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। তো চলো স্টার্ট করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত এই ভিডিওতে। গতানুগতিক ক্লাস এটা আমাদের একদমই নয়, এটা তোমাদের হচ্ছে আমি একটা ইনফরমেশন শেয়ার করব, ঠিক আছে? তো তার জন্য কিন্তু সকলে রেডি থেকো। তো যদি আমি তোমাদের বলি এখানে এই যে কেন্দ্রীয় সরকারি চাকরি, যেটা আমাদের সকলের একটা প্রিয় জব, একটা প্রিয় চাকরি বলতে পারো, সেটা হচ্ছে যে ভারতীয় রেলওয়েতে চাকরি। ভারতীয় রেলওয়েতে আমরা কে না চাকরি করতে চাই? প্রচুর ফ্যাসিলিটি রয়েছে, আমরা ট্রাভেল করতে পারবো, আমরা পাস পেতে পারবো, সপ্তাহে 5 দিন রয়েছে আমাদের ওয়ার্ক, 2 দিন ছুটি, এবং তারপরে তো যে ন্যাশনাল হলিডেজ সেগুলো তো থাকছেই, আর সঙ্গে থাকছে লামসাম স্যালারিজও। তো এখানে আমরা মূলত কিসের কথা বলছি আলোচনা করব এক এক করে। তো সবার প্রথমে আমরা দেখব যে সম্প্রতি কিন্তু ভারতের কেন্দ্রীয় সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, এবং যেখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু আবেদন তোমরা করতে পারবে। মানে ক্লাস 12 পাস করলেই তোমরা কিন্তু সিলেক্ট, মানে আমাদের আবেদন করতে পারবে বা ফর্ম ফিল আপও করে ফেলতে পারবে। দেশের সমস্ত রাজ্য থেকেই আবেদন কিন্তু করা যাবে, এরকম নেই যে কেবলমাত্র একটা জোনেই তোমরা ফিল আপ করতে পারবে, না। যে কটা জোন রয়েছে আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের, প্রত্যেকটা জোনেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, মানে প্রত্যেকটা জোনের মধ্যে যে কোনো একটাতে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। থাকছে দেশের আমাদের ছেলেমেয়েরা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে, এখানে কোনো রকমের জেন্ডার ইনইকুয়ালিটি নেই, অর্থাৎ যে শুধুমাত্র পুরুষরাই অ্যাপ্লাই করতে পারবে তার কিন্তু কোনো এখানে ব্যাপার নেই। পুরুষ এবং মহিলা, মানে ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে কোনো পদে। সঙ্গে থাকছে বাড়ির কাছে পোস্টিং, মানে সাপোজ ধরো যদি তুমি কলকাতা জোন সিলেক্ট করো বা কলকাতা জোন ফিল আপ করো, তাহলে তোমরা কলকাতা জোনেই কিন্তু তোমাদের পোস্টিং হবে, অন্য কোনো জোনে নিশ্চয়ই পোস্টিং হবে না, রাইট? তো দেখবে যে তোমাদের এই যে যার পরীক্ষার কথা বলবো বা যে পরীক্ষাটির কথা বলবো, সেই পরীক্ষায় যে ভ্যাকেন্সিটা ছিল, সেই ভ্যাকেন্সিটা আমাদের যদি কলকাতা জোনের কথা বলো, মানে পার্টিকুলারলি কলকাতা জোনেই কিন্তু একটি মাত্র পদের ভ্যাকেন্সি রয়েছে, আর কোনো জোনেই ভ্যাকেন্সি নেই। তো সেক্ষেত্রে এই কলকাতা জোনেই কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে। তাহলে আমরা এখানে মূলত কিসের কথা বলছি? আমরা এখানে কথা বলছি আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্টের কথা, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে গত 2024 সালে আমাদের এনটিপিসির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? 2024-এ প্রকাশিত হয়েছিল, তার পরীক্ষা 2025-এ হলো, আবার 2025-এ কিন্তু প্রকাশিত হয়েছে, এবং যার শর্ট নোটিশ প্রকাশিত হয়েছিল আরআরবি এনটিপিসির ইন্ডিকেটিভ নোটিশ যাকে বলা হয়, সেটা কবে প্রকাশিত হয়েছিল? 29/9/2025-এ। 29 নয়, অর্থাৎ 29th of সেপ্টেম্বরে কিন্তু প্রকাশিত হয়েছিল একটা শর্ট নোটিশ। কিন্তু শর্ট নোটিশ দিতে আমরা কিছু করতেই পারবো না, আমাদের ডিটেল নোটিশ দরকার। তো ডিটেল নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে 20th of অক্টোবর।
যদি আমরা আরআরবি এনটিপিসির কথা বলি, এনটিপিসির ক্ষেত্রে কিন্তু আমাদের দুই রকমের লেভেল রয়েছে, একটা গ্র্যাজুয়েট লেভেল, একটি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ এখনো চলছে, গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু ফর্ম ফিল আপ এখনো চলছে। ঠিক আছে, গ্র্যাজুয়েট লেভেলের ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল 20th অক্টোবর, আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে ডিটেল নোটিফিকেশন সেটা প্রকাশিত হয়েছিল 27th অক্টোবর, এবং সেটা স্টিল কিন্তু চলছে ফর্ম ফিল আপ। ঠিক আছে, যেখানে প্রায় 8,868টি কিন্তু আমাদের শূন্য পদ রয়েছে। কত রয়েছে? 8,868টি শূন্য পদ কিন্তু রয়েছে এই আরআরবি এনটিপিসিতে, গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মিলিয়ে। ঠিক আছে, তো যদি আমরা বলে থাকি যে এই দুই লেভেলের পদই নিয়োগ করা হচ্ছে, এবং সর্বোপরি বাংলা ভাষাতেও তোমরা পরীক্ষা দিতে পারবে, বাংলা ভাষাতেও তোমাদের কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে এই পরীক্ষাটিতে। ক্লিয়ার? তো যদি আমরা বলে থাকি যে তোমাদের রিসেন্টলি এই একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে, যেখানে বলা হয়েছে যে আরআরবি এনটিপিসির যে গ্র্যাজুয়েট লেভেল, আরআরবি এনটিপিসির যে গ্র্যাজুয়েট লেভেল, সেই এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলটার আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 21 অক্টোবর 2025 থেকে 20 অক্টোবর 2025 পর্যন্ত। ঠিক আছে, কিন্তু ডিউ টু সার্ভারের কিছু ইস্যুর জন্য এই যে লাস্ট ডেট অফ অ্যাপ্লাই, এই লাস্ট ডেট অফ অ্যাপ্লাইটাকে কিন্তু আরো এক্সটেন্ড করা হয়েছে। কবে পর্যন্ত? এক্সটেন্ড করা হয়েছে 27 নভেম্বর পর্যন্ত। এক্সটেন্ড করা হয়েছে 27 নভেম্বর পর্যন্ত। ঠিক আছে, 27 নভেম্বর পর্যন্ত এটা এক্সটেন্ড করা হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এখনো কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তো ভালো করে বুঝে শুনে কিন্তু ফর্ম ফিল আপ করো, কারণ অনেকের ফটো আপলোড করাতে কিন্তু ইস্যু হচ্ছে, অনেকের ফটো ক্যাপচারিং কিন্তু ঠিকভাবে হচ্ছে না বলে আপলোড হতে পারছে না। তো বুঝে শুনে ভালোভাবে আমাদের মাথা ঠান্ডা করে ফর্মটা কিন্তু ফিল আপ করো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সেই নোটিফিকেশন, একটা শর্ট নোটিশ জারি করা হয়েছিল, যেই নোটিশের মাধ্যমে বলা হয়েছে যে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের ডেট আমাদের কি করা হয়েছে, সেই ফর্ম ফিল আপের ডেট আরো এক্সটেন্ড করা হয়েছে। তো আলটিমেটলি যদি বলে থাকি তাহলে গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 21 অক্টোবর থেকে, এবং সেটা চলছে আমাদের 27 নভেম্বর 2025 পর্যন্ত। অন্যদিকে আন্ডার গ্র্যাজুয়েটের কিন্তু কোনো রকমেরই নোটিফিকেশন ফার্দার আর বেরোয়নি, যেটার ফর্ম ফিল আপ অলরেডি চালু হয়ে গেছে 28 অক্টোবর থেকে এবং চলছে 27 নভেম্বর পর্যন্ত। ঠিক আছে, ডিটেল নোটিফিকেশনের ডেটটা তোমরা দেখতেই পারছো যে ডিটেল নোটিফিকেশন তোমাদের বেরিয়েছিল কিন্তু 20 অক্টোবরে, যেটা আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের, আর আন্ডার গ্র্যাজুয়েটের বেরিয়েছিল কবে? 27 অক্টোবর 2025। তো এখনো ফর্ম ফিল আপ চলছে, যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি চট জলদি করে ফর্ম ফিল আপ করে ফেলো। কিভাবে আমরা করব বা কোন কোন পদে নিয়োগ হবে এক এক করে আমরা দেখে নিই। দেখো, যদি আমরা পদের কথা বলে থাকি তাহলে গ্র্যাজুয়েট লেভেলের যদি কথা বলা হয়, তাহলে গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে মূলত আমাদের স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, আমাদের চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই সমস্ত পদগুলোতে কিন্তু নিয়োগ করা হতে চলেছে গ্র্যাজুয়েট লেভেলের থ্রুতে। অন্যদিকে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কিন্তু রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক এবং অবশ্যই করে কমার্শিয়াল কাম আমাদের টিকিট ক্লার্ক। এইগুলো আমাদের আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ এই সমস্ত পজিশনে ক্লাস 12 লেভেলের পরীক্ষাটা দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, কোন কোন পদ আমরা দেখে নিলাম। যদি বলা হয়ে থাকে যে কত বয়সের সীমা থাকছে, বয়সের সীমা থাকছে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য ফর ইউআর 18 থেকে 30 বছর। ঠিক অন্যদিকে গ্র্যাজুয়েট লেভেলদের জন্য থাকছে 18 থেকে 33 বছর পর্যন্ত। ওবিসিরা আমাদের অফিসিয়াল মানে সরকারি নিয়ম অনুযায়ী 3 বছরের এক্সট্রা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, কত? 18 থেকে 33 বছর। আমাদের ওবিসির জন্য থাকছে গ্র্যাজুয়েট লেভেলের জন্য 18 থেকে 35 বছর। যদি আমাদের এসসি এসটির কথা বলা হয় তাহলে থাকছে 5 বছরের এজ রিল্যাক্সেশন, সেক্ষেত্রে থাকছে কিন্তু 18 থেকে 35 বছর ফর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, এবং 18 থেকে 38 বছর হয়ে যাচ্ছে ফর গ্র্যাজুয়েট লেভেল, ফর এসসি এসটি ক্যাটাগরি।
ঠিক আছে, এটা হচ্ছে বয়সের সীমা। ওবিসিরা থাকছে +3 বছরের, আর SC STরা থাকছে 5 বছরের। ঠিক আছে, যদি আমরা স্যালারি স্ট্রাকচারের কথা বলি তাহলে বেতন কাঠামো দেখো ভালো করে, গ্র্যাজুয়েট লেভেলের এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের। গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে আমাদের 6 পে কমিশন মানে 6 পে অনুযায়ী 35,400 টাকা হয়ে যাচ্ছে আমাদের বেসিক পে। ঠিক আছে, থাকছে যদি তোমাদের বলা হয়ে থাকে যে এই সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট গুডস ট্রেড ম্যানেজার এই এবং তার পাশাপাশি JAA মানে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এর ক্ষেত্রে কিন্তু 29,200 টাকা হচ্ছে আমাদের 5th পে অনুযায়ী। অন্যদিকে ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য থাকছে 4th পে অনুযায়ী 25,400 টাকা। যদি আমরা একই রকম ভাবে আন্ডার গ্রাজুয়েটের কথা বলে থাকি তাহলে আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে আমাদের 3 পে অনুযায়ী থাকছে 21,700 টাকা এবং আমাদের অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ট্রেন ক্লার্ক অ্যান্ড জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে 2 পে অনুযায়ী থাকছে 19,900 টাকা। ঠিক আছে, এগুলো হচ্ছে সমস্ত বেসিক, তো এর ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাড হতে চলেছে। ঠিক আছে, যদি আমরা শিক্ষাগত যোগ্যতার কথা বলে থাকি তাহলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের জন্য দরকার জাস্ট উচ্চ মাধ্যমিক পাস। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস করলে হচ্ছে কোনো রকমের গ্রেডেশন, কোনো রকমের পার্সেন্টেজ কিন্তু দেখা হবে না, জাস্ট কোয়ালিফাই করলেই কিন্তু হয়ে যাবে। সঙ্গে থাকবে কিন্তু টাইপিং টেস্ট এবং কম্পিউটার জানা থাকতে হবে। ঠিক আছে, যদি আমরা গ্র্যাজুয়েটের কথা বলে থাকি তাহলে যে কোনো শাখাতে স্নাতক পাশ করে থাকলেই হয়ে যাবে এবং এখানেও ঠিক একই রকম ভাবে কিছু কিছু ক্ষেত্রে টাইপিং টেস্ট লাগবে, কম্পিউটার টেস্টও কিন্তু লাগবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে গ্র্যাজুয়েশন জাস্ট গ্র্যাজুয়েট হলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। 40% মানে জাস্ট অনার্স দরকার নেই, জেনারেল বা পাস গ্র্যাজুয়েট হলেও কিন্তু এটা আমাদের হয়ে যাচ্ছে গ্র্যাজুয়েট লেভেলটা। আর আন্ডার গ্র্যাজুয়েটটা জাস্ট ক্লাস 12 পাস করলেই কিন্তু হয়ে যাবে। যদি আমরা শূন্য পদের কথা বলি, শূন্য পদ আগে ছিল 8,850 এই গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মিলে, পরবর্তীকালে আরও কিন্তু ভ্যাকেন্সি বেড়েছে। ভ্যাকেন্সি বেড়ে সেটা হয়েছে 8,868, যেখানে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 3,058 এবং আমাদের গ্র্যাজুয়েটের জন্য হচ্ছে 5,810। ঠিক আছে, তাহলে গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 3,058 আর আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 5,810, তো সব মিলিয়ে 8,868টা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে আমাদের এই গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মিলে RRB NTPCর ক্ষেত্রে। ঠিক আছে, কিভাবে স্যার সিলেক্টেড হওয়া যায় বা নির্বাচন পদ্ধতিটা ঠিক কিরকম? দেখো, সবার প্রথমে আমাদের CBT 1 হবে, মানে 2টি ধাপে পরীক্ষা হবে। কিছু কিছু পদে কিন্তু আমাদের টাইপিং টেস্টও থাকবে। ঠিক আছে, তো লিখিত পরীক্ষা অর্থাৎ এখানে কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হয়ে থাকে। তো সবার প্রথমে CBT 1 হবে, CBT 1 কোয়ালিফাই করলে CBT 2, CBT 2 থেকে আমাদের কিন্তু চূড়ান্ত মেধা তালিকা হবে কিছু কিছু পদের ক্ষেত্রে, আবার কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু লাগবে টাইপিং টেস্ট। ঠিক আছে, তারপর তোমাদের মেডিকেল টেস্ট হবে, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন, দেন তারপর তোমাদের কিন্তু ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট হাতে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ওভারঅল নির্বাচন পদ্ধতি। যদি তোমরা CBT 1 এর কথা বলো যে কি রকম পদ্ধতি, মানে আমাদের পরীক্ষার পদ্ধতিটা ঠিক কিরকম, তো দেখো CBT 1 এর ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেসে মোট 40টা নম্বর থাকে, 40টা প্রশ্ন। ঠিক আছে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 30টা প্রশ্ন থাকে, 30টা নম্বর থাকছে। তোমাদের রিজনিং এর ক্ষেত্রে 30টা প্রশ্ন, 30 নম্বর। তো সব মিলিয়ে আমাদের 100টা প্রশ্ন, 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। সময় থাকে 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট। 90 মিনিট সময় পাচ্ছ কিন্তু CBT 1 এর ক্ষেত্রে, বোথ গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে। CBT 1 কোয়ালিফাই করলে তোমরা ডাকবে CBT 2 তে, যেখানে প্রশ্নের সংখ্যাও কিন্তু বেড়ে গেল, নাম্বারের সংখ্যাও বেড়ে গেল। তো কত দেখো, প্রশ্ন হতে জেনারেল অ্যাওয়ারনেসে 50টি প্রশ্ন, 50 নম্বর। ম্যাথামেটিক্সে কিন্তু ছিল 30, হয়ে গেল 35, তো 35টা প্রশ্ন, 35 নম্বর। রিজনিং এবং জিআইতে 35টা প্রশ্ন, 35 নম্বর। তো সব মিলিয়ে মোট 120টা প্রশ্ন, 120 নম্বর থাকছে, যেখানে টাইম কিন্তু আর বাড়ানো হলো না, টাইম রইল একই রকম ভাবে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু সময় পেয়ে যাচ্ছ CBT 2 এর ক্ষেত্রেও। ঠিক আছে, তাহলে CBT 1 এর ক্ষেত্রে 100তে পরীক্ষা, CBT 2 এর ক্ষেত্রে 120তে পরীক্ষা, যেখানে সময় থাকছে একই রকম 90 মিনিটস। কোনো রকমের সেকশনাল কাট অফ কিন্তু নেই।
ঠিক আছে, কোন কোন পদে স্যার টাইপিং থাকবে যদি বলেন, ডেফিনেটলি বলবো, দেখে নাও। আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে মূলত অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট রয়েছে। অন্যদিকে গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে আমাদের টাইপিং টেস্ট রয়েছে। এটা আমাদের গ্র্যাজুয়েট লেভেলে, এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে। ঠিক আছে, তো আবেদন পদ্ধতি তোমরা অবশ্যই করে জেনে নিতে পারো, কারণ অনেকেই এখনো পর্যন্ত করনি, যারা যারা করনি তারা একবার চোখ বুলিয়ে নিতে পারো। যেখানে তোমাদের প্রথমে থাকবে রিজিয়ন সিলেক্ট করতে হবে। স্যার রিজিয়ন কোনগুলোকে বলে? রিজিয়ন হচ্ছে তোমাদের এই হচ্ছে সেই লিস্ট। ঠিক আছে, আবেদন তোমরা করতে পারবে এই সমস্ত রিজিয়ন অনুযায়ী। আমাদের রিজিয়নের যে লিঙ্ক দেওয়া রয়েছে, এই যে লিঙ্ক, সেই লিঙ্কগুলোর মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো সবার প্রথমে রিজিয়নটাকে সিলেক্ট করতে হবে, দেন তারপর রেজিস্ট্রেশন করতে হবে, দেন অ্যাপ্লিকেশন করতে হবে, একদম স্টেপ বাই স্টেপ যাকে বলে। ঠিক আছে, ডকুমেন্ট আপলোড করতে হবে, অর্থাৎ ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ঠিক আছে, দেন তারপর তোমাদের প্রসিড টু পেমেন্ট দেখাবে। ঠিক থাকছে তোমাদের কিন্তু তারপর আবেদন যে পত্র, সেই আবেদন পত্রটাকে একটা প্রিন্ট আউট করে নেবে ডাউনলোড করে। এক্ষেত্রে বলে রাখি যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু টাকা লাগছে, অর্থাৎ ফিজ লাগছে। ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য 500 টাকা, এবং এসসি, এসটি, ওমেন এবং পিডাব্লিউবিডির জন্য থাকছে 250 টাকা। তবে এই যে 500 টাকা তোমরা ফিল আপ করলে 500 টাকা দিয়ে, যেখানে তোমরা 400 টাকা কিন্তু রিফান্ড পাবে পরীক্ষায় বসলে। ঠিক আছে, অন্যদিকে যারা তোমরা 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ এসসি, এসটি, ওমেন এবং পিডাব্লিউবিডি, তারা পুরো অ্যামাউন্টটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে। আর সেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটাই কিন্তু দিতে হবে আবেদন করার সময়। ক্লিয়ার? তো তোমাদের পুরো আমি স্টেপ বাই স্টেপ কিন্তু পুরোটাই বলে দিলাম। ক্লিয়ার? তো হয়েছে, এই হচ্ছে তোমাদের সেই আবেদন করার লিঙ্ক। তো এখান থেকে তোমরা আবেদন করতে পারো। তোমরা তো দেখতেই পারছো হাতে কিন্তু আর বেশি সময় নেই। 27 আমাদের নভেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, বোথ গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। তো হাতে সময় থাকবে না বেশি, তার কারণ তোমাদের 2026-এর প্রথমের দিকে কিন্তু পরীক্ষা হয়ে যাবে, এক্সামিনেশন CBT 1 হয়ে যাবে। তো এই যে সময়, এই সময়টিকে ভালোভাবে ইউটিলাইজ করার জন্য, ভালোভাবে প্রিপারেশনের জন্য তোমরা কিন্তু বিএসএস এআই কম্পিটিটিভ সাহায্য নিতে পারো। যারা যারা তোমরা চাইছো, ডেফিনেটলি তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারো বিএসএস এআই কম্পিটিটিভ আমাদের টিমের সাথে, যেখানে তোমরা আমাদের যে ডেডিকেটেড আরআরবি এনটিপিসির পেড ব্যাচ রয়েছে, সেই পেড ব্যাচে তোমরা এনরোল করে ফেলতে পারো। তো সেটাতে তোমরা যাওয়ার জন্য অবশ্যই করে তোমরা সবার প্রথমে bssei.in বলে একটা ওয়েবসাইট, আমাদের সেই ওয়েবসাইটে লগ ইন করবে। ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইট থেকে তোমরা চলে আসবে কোথায়? চলে আসবে দেখো অল এক্সামস। অল এক্সামসে যখনই তোমরা ক্লিক করলে যেহেতু রেলের এক্সাম একটা কম্পিটিটিভ এক্সামিনেশন, তো সেক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামসটাকে চুজ করবে। তো যখনই তোমরা কম্পিটিটিভ এক্সামিনেশন চুজ করলে, তখনই তোমাদের কাছে এইরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো তোমাদের এই যে ইন্টারফেসটা এলো, একটু স্ক্রল আপ করবে। স্ক্রল আপ করার পর দেখো আরআরবি লেখা রয়েছে। ঠিক আছে, এই যে আরআরবি লেখাটা রয়েছে, তলায় দেখো এক্সপ্লোর কোর্সেস রয়েছে। তো এই এক্সপ্লোর কোর্সেসের মধ্যে ক্লিক করলেই তোমাদের আরআরবি এক্সামসের সমস্ত যে ব্যাচেস রয়েছে, সেই ব্যাচেস কিন্তু তোমাদের রয়েছে। দেখো আরআরবি এনটিপিসির ব্যাচ। ঠিক আছে, তো অলরেডি তোমরা যারা যারা চাইছো, ডেফিনেটলি তোমরা কিন্তু জয়েন করে ফেলতে পারো আমাদের আরআরবি এনটিপিসি ডেডিকেটেড পেড ব্যাচে। তো যারা যারা তোমরা আমাদের সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করতে চাইছো, যোগাযোগ করতে পারো এই নাম্বারে 8240968588। এই নাম্বারে অতি অবশ্যই করে কিন্তু কল করে নিতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপও করে ফেলতে পারো, বা তোমরা ডিরেক্টলি আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু ভিজিট করে ফেলে তোমরা পারচেস করে ফেলতে পারো। ঠিক আছে, খুব শীঘ্রই তোমাদের কিন্তু ব্যাচ শুরু হতে চলেছে আরআরবি এনটিপিসি কে ডেডিকেট করে, গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের। ওকে, তো সেশনটি যদি মনে হয় ফ্রুটফুল, তো অবশ্যই করে সেশনটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং ক্লাসটিকে লাইক করে ফেলতে একদমই কিন্তু ভুলো না। এবং তোমরা কি এই আরআরবি এনটিপিসির ক্লাস পেতে চাইছো, তো অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না যে ঠিক কী ধরনের তোমরা ক্লাসেস চাইছো আরআরবি এনটিপিসি কে ডেডিকেট করে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।